ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় হল পাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে টিএসসির রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করলে ছাত্র জনতা তাদের প্রতিরোধ করবে। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানায় শিক্ষার্থীরা। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। গণহত্যার মূল মদদ দিয়েছিল সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশের জনগণ জানতে চায় কিভাবে তারা বাংলাদেশে এমন একটি গণহত্যা করার পরেও তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্থাটির চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং সভাপতি বিনাই ফান নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মহল তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। আপনাদেরই প্রশ্ন না। রাষ্ট্রকাঠামো মেরামতে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটের সামনে এসে দাঁড়িয়েছে বিএনপি। এবারও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ শক্তি প্রয়োগে নেবে না বিএনপি। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। মুক্তিযুদ্ধে কোনো রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। এবং একটি নির্বাচন ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয় তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলে উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে, প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের যেভাবে মুক্তির দাবি করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। রাজধানীর রওয়া কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সরাসরি যারা অংশ নিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে খালাস পাওয়া 2 শতাধিক জওয়ানকে সম্প্রতি বিস্ফোরক মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া কিছুদিন ধরেই বিডিআর সদস্যদের পরিবার ও বিভিন্ন মহল থেকে কারাগারে থাকা সকল বিডিআর সদস্যদের মুক্তি দাবি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। সেনা কর্মকর্তারা বলছেন, ঘটনার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তবে যেসব বিডিআর সদস্য হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তারা কোনোভাবেই নির্দোষ হতে পারে না। এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে হত্যাকারী বিডিআর সদস্যদের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। 36 ঘন্টা আমরা এইভাবে করেছিলাম। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল। এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? যেভাবে করে ঢালাওভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাওভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। এদিকে অভিযুক্ত জওয়ানদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। একদিকে বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান কমছে, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনৈতিক এমন পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অর্থনৈতিক সংস্কারের জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। একই সাথে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সংকটময় সময়ের মধ্যে আগামী অর্থবছরের প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ কেমন হবে
তা নিয়ে সিপিডি কার্যালয়ে এই আয়োজন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেমন কঠোর পদক্ষেপ নেই, তেমনি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কাটছে না, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছে সংস্থাটি। কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা এটার কারণে আসছে না, সেটা হলে তো আমাদের তো 15 বছরের তো দীর্ঘ একটা নিশ্চয়তার রাজনীতি ছিল, জোর করে চাপানো হলেও। তো সেখানে অত বিনিয়োগ আসেনি। রাজনৈতিক সংস্কার পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপির কারণে দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে জানিয়ে সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করতে পারলে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর এক্সিট পলিসি, প্রস্থান নীতি প্রণয়ন করা, ব্যাংক খাতের যে দুর্বলতা হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম, নিয়ম নীতির পাশ কাটিয়ে যাওয়া এবং অনেক ধরনের অনিয়ম করা, দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা। সামগ্রিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে করফাকি বন্ধ ও দ্রুত রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়, কর আদায়ের যে ধরনের উদ্যম দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ব্যবহার করে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসল্লিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ঈমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মুহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির সুধার সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুদক। তবে অভিযানে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এনবিআর এবং সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির খোঁজে যে ভবনটিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়। এদিকে বুধবার বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের জানান, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2,70,00,000 টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে।
রিজার্ভ চুরি বা ব্যাংক লুট হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইন সত্যায়ন পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া দেশে এত বড় দুর্নীতি সম্ভব নয়। দেশের বাইরে বাংলাদেশের সেবা প্রত্যাশী নাগরিকদের ভোগান্তি কমাতে অনলাইন নির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তৌহিদ হোসেন। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভব হতো না। দরজায় কড়া নাড়ছে অমর ২১শে বইমেলা ২০২৫। আর মাত্র দুদিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পতনের পর এবারের বইমেলা আয়োজন করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর ২১শে বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট ৭০৩টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। ২০২৪-এর ৫ আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর ২১শে বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত ১৬ বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ ১.৫ দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তের গাঢ় পাহাড় আর সাদামাটি ও আদিবাসীদের জীবনযাত্রার নানা দিক সবসময় আকর্ষণীয় এক পর্যটন স্পট হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর উপজেলা। তবে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় অনেকটাই হতাশ সেখানে আসা পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছে পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট।
মেঘালয়ের কোল ঘেঁষা দুর্গাপুর বিরিশিরি ভ্রমণে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে সীমান্তের সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন পর্যটকরা। ঘুরে বেড়াচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকাতে, আর দুই পাশ পাহাড় ঘেঁষা খরস্রোতার সোমেশ্বরীতে বালি ভরাট হয়ে চর পড়ে যাওয়ায় অল্প স্বচ্ছ পানিতে নেমেই আনন্দ উপভোগ করছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সী পর্যটকরা। অ্যাকচুয়ালি এই নদী, এই দুই পাশে পাহাড়, তারপর এই বালিচর আসলে খুবই অন্যরকম আর কি। এখানে নদীর জল অনেক শীতল, অনেক পাহাড় কাছে থেকে দেখা যাচ্ছে, আমরা অনেক উপভোগ করছি। সোমেশ্বরী নদীতে আমার অনেক ভালো লাগছে। যদি এখানে কেউ ঘুরতে না আসে তাহলে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। তবে এখানে পর্যটক ছাউনি, ওয়াশরুম এবং নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রয়োজন বলে জানান বেড়াতে আসা লোকজন। এখানে খাবারের কোনো ভালো একটা কোনো হোটেল নাই। পাবলিক টয়লেটের অভাবের কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে ভাই। রাস্তাটা একটু ভাঙা আছে অনেক, যেহেতু আমরা বাইকার, আমাদের জন্য অনেক কষ্ট হয়। জেলা প্রশাসক জানান, পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সহ পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। এরকম যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে যে আমাদের দুর্গাপুর এবং নেত্রকোনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে, তাদেরকে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি। নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা একটি ট্যুরিস্ট পুলিশ গঠন করার জন্য আমাদের একটি কর্মশালা হবে, এটি মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। নেত্রকোনার বিরিশিরি পর্যটন এলাকায় যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা গেলে এখানকার পর্যটন স্পটে আরও অনেক পর্যটক সমাগম ঘটবে বলে জানান এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বার্ডিয়ার CRJ-700 জেটের সঙ্গে সিকোরস্কাই H-60 হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে সংঘর্ষের কারণে পটোম্যাক নদীতে একটি বিমান পড়েছে। ঘটনাস্থলে ফায়ার বোট পৌঁছেছে, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানের 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিল। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিয়েছেন তাবলিগ মুরব্বী জুবায়ের অনুসারী সুরায়ে নেজামির তাবলিগ সদস্যরা। দুই গ্রুপের বিভিন্ন সময় সংঘর্ষের কারণে এবার নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গীর তুরাগ তীরে 160 একর জমি জুড়ে নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান এখন মুসল্লিদের আগমনে মুখরিত। আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে শুরু হয়েছে বয়ান। প্রথম পর্বে এবার 2 ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে আগামীকাল থেকে 3 দিনের জন্য দেশের 42টি জেলার সুরায়ে নেজামির তাবলিগ মুসল্লি ও ঢাকার একাংশের মুসল্লিরা যোগদান করবেন, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নেজামির দ্বিতীয় ধাপ। এবারে অংশ নেবেন ঢাকার একাংশ সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। গোয়েন্দা নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই কঠোর করা হয়েছে। ইজতেমা ময়দানে আছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, কাল থেকে তো বিশ্ব ইজতেমা শুরু, তো নিরাপত্তা ব্যবস্থা কেমন লক্ষ্য করছেন? শাওন, আগামীকাল ফজর নামাজের পরে আম বয়ানের মাধ্যমেই আসলে মূলত বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা। কিন্তু মুসল্লিদের যে অবস্থা এবং যারা সারা দেশ থেকে প্রথম ধাপে 42টি জেলার মুসল্লিরা ইতিমধ্যেই এখানে ময়দানে অবস্থান নিয়েছেন এবং তারা এই ইসলামের দিক থেকে ইসলামের প্রচার এবং প্রচারণা, তাবলিগের কার্যক্রম এবং ঈমান, আমল, আকীদা এইসব বিষয়ে এখন থেমে থেমে তালিম হচ্ছে তাঁবুর
ভিতরে অর্থাৎ প্যান্ডেলের নিচে তারা ছোট ছোট জোটবদ্ধভাবে গোল বসে বসে তারা তালিম করছেন, পরস্পর সাথে ঈমান, আমল এবং আকীদা নিয়ে কথা বলছেন। এইভাবে আজকে মূলত তাবলিগ জামাতের বিশ্বব্যাপী ইজতেমার আগের দিনে কার্যক্রম চলছে। আর এবার ইজতেমা কালকে থেকে শুরু হলেও পুরো ইজতেমা জুড়ে এবার নিরাপত্তা ব্যবস্থা অনেকটা কঠোর করা হয়েছে। কারণ এর মধ্যে আপনারা শুনেছেন তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত হওয়ার ঘটনা রয়েছে এবং এই সব বিবেচনা করে এবং জুলাই আগস্টের আন্দোলনে গাজীপুর থেকে অনেক অস্ত্র খোয়া গেছে এবং সেটাকে বিবেচনায় রেখেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবার নিরাপত্তার ব্যবস্থাটা অনেকটা কঠোর করেছেন এবং তারা মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট, র্যাব টহল, সেনাবাহিনী এবং বিজিবির টহল রয়েছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। এই ছিল বিশ্ব ইজতেমার শুরুর আগের দিনের অবস্থা। শাওন, জানছিলাম ইজতেমার প্রস্তুতির খবর। ইজতেমা ময়দানে আছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, বিশ্ব ইজতেমার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শাওন, বিশ্ব ইজতেমা মূলত 64 জেলার তাবলিগ মুসল্লিদের নিয়েই শুরু হয়ে থাকে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির জন্যই এই বছর 2 ধাপে করা হয়েছে। প্রথম ধাপে যেমন বলেছেন যে 41 জেলা এবং ঢাকার একটি অংশ এখানে যোগ দিচ্ছেন এবং বাকি 22 জেলা এবং ঢাকার আরেকটি অংশ যোগ দিবেন 3 ফেব্রুয়ারি থেকে। সেই মুসল্লিরা ময়দানে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের খিত্তা অনুযায়ী এই বছর 126টি খিত্তায় তারা প্রথম দফায় অংশ নিয়েছেন এবং জেলা এবং খিত্তাওয়ারি ময়দানে অবস্থান নিয়ে এখন তারা তাবলিগের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এদেরকে এই তাবলিগ মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য এরই মধ্যে সকল কিছুই ব্যবস্থা করা হয়েছে। পানি, পয় নিষ্কাশন, ইলেকট্রিসিটি, পাশাপাশি এখানে র্যাব এবং পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে আমাদেরকে পুলিশ কমিশনার বলেছেন। তাছাড়া তাবলিগ মুসল্লিরা যাতে সহজে ইজতেমা ময়দানে আসা যাওয়া করতে পারে, বিআরটিসির পক্ষ থেকে প্রায় 150 বিআরটিসির স্পেশাল বাস তারা চালু রাখবেন এবং ঢাকা থেকে যাতে কমলাপুর থেকে টঙ্গী আসতে পারে এই জন্য প্রায় 150 রেলওয়ে তাদের বিশেষ সার্ভিস চালু রাখবেন। একদিকে ঢাকা থেকে কমলাপুর থেকে টঙ্গী স্টেশন আর অপরদিকে ময়মনসিংহ এবং গাজীপুর থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত রেলওয়ের মাধ্যমে তাবলিগের মুসল্লিরা এখানে সহজে আসা যাওয়া করতে পারবেন। যেহেতু 2 ধাপে হচ্ছে প্রথম পর্ব, সেহেতু মুসল্লিদের চাপ এই বছর অনেকটাই কম রয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে এর আগে দেখেছি তারা রাস্তায় মুসল্লিরা অবস্থান করতেন, রাস্তা এবং বিভিন্ন ছাদে, টয়লেটের ছাদে তারা অবস্থান করতেন। সেই সব বিবেচনা করেই এবার তারা দুই ধাপে তারা করেছেন যাতে মুসল্লিদের আরাম আয়েসে তারা বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগি কার্যক্রম করতে পারেন। এছাড়া নিরাপত্তা বলয়ের পাশাপাশি তাবলিগ মুসল্লিরা তাদের অন্তত 10,000 সাথী পুলিশের সাথে তারা দিয়েছেন যাতে এই বছর নিরাপত্তা ব্যবস্থাটা তারা কঠোর করে রাখতে পারেন এবং যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের পাশাপাশি তাবলিগ থেকে 10,000 সাথী তারা অংশ নিয়েছেন, নিয়োজিত আছেন নিরাপত্তা ব্যবস্থার জন্য। শাওন, জানছিলাম ইজতেমার প্রস্তুতির খবর। রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনার মামলার প্রধান আসামি রাজন এবং রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজন ও রনি আপন 2 ভাই। বুধবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার রেশ ধরে গত 20 জানুয়ারি হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে 21 জানুয়ারি পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে মামলার অন্যতম আসামি তুফান, মুরাদ ও রাব্বি সহ মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মোট 20 জনকে আসামি করে মামলা করা হয়। বাকিদেরও আইনের আওতায় আনার কথা পুলিশ জানিয়েছে। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই মামলায় মোট এজাহারনামী আসামি ছিল 20 জন
এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মোট 6 জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। দরজায় কড়া নাড়ছে অমর ২১শে বইমেলা। আর মাত্র ২ দিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ ১৫ বছরে স্বৈর শাসনের পতনের পর এবারের বইমেলা আয়োজন করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর ২১শে বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট ৭০৩টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। ২০২৪-এর ৫ আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর ২১শে বইমেলা একটি আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত ১৬ বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপেশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ ১.৫ দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিপিএল ও ক্লাব ক্রিকেটকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, এর পেছনে বিসিবির নীতিগত ভুল সিদ্ধান্তকে দায় দিচ্ছেন সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে তৈরি হওয়া জটিলতা এড়াতে কমিটিতে প্রতিটি সংশ্লিষ্ট পক্ষের অন্তত একজন করে প্রতিনিধি থাকা উচিত ছিল বলে তিনি মনে করেন। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে 4 সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি যেসব ধারা উপধারায় পরিবর্তন এনেছিল সেখানে উপেক্ষিত ছিলেন ক্লাব কাউন্সিলররা। সঙ্গে কমে এসেছিল পরিচালক সংখ্যাও, যা ঘিরে ক্লাব ক্রিকেটে তৈরি হয়েছিল অস্থিরতার। ক্লাবগুলোর চাপের মুখে বিসিবি গঠনতন্ত্র সংশোধন কমিটি আপাতত স্থগিত করতে বাধ্য হয়। এই পরিস্থিতি বিসিবি চাইলেই এড়াতে পারত বলে মত দিয়েছেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়েই কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কাজটি করা হয়। এই ক্যাটাগরি ওয়াইজ যে রিপ্রেজেন্টেশন আছে, তাদের যে স্বার্থ বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য, স্পেসিফিক মতামত দেওয়ার জন্য সব ক্যাটাগরি থেকেই যদি প্রতিনিধি নিয়ে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি করা হয়,
তাহলে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং যে অনাকাঙ্ক্ষিত যে পরিবেশ সৃষ্টি হয়েছে বিগত কিছুদিন ধরে সেটি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ক্রিকেট বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ কখনোই রাখেনি বিসিবি, তাই বিভাগ ও জেলা পর্যায়ে তৃণমূল ক্রিকেটে ঘটেনি প্রত্যাশিত বিকাশ। জেলা বিভাগ বা রিজনাল অ্যাসোসিয়েশনগুলোকে যদি আপনি শক্তিশালী করতে না পারেন, তাদেরকে যদি সাংগঠনিকভাবে স্ট্রং করতে না পারেন, তাদেরকে যদি আর্থিকভাবে সক্ষম করতে না পারেন, তাহলে তাদেরকে দিয়ে ক্রিকেট বোর্ড পরিচালনা করা কিন্তু এই মুহূর্তে খুব একটা সহজ কাজ নয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু ঢাকার ক্লাবের যারা সংগঠক আছে তাদেরকে সাংগঠনিকভাবে দক্ষ করে তুলে পর্যায়ক্রমে কিন্তু পরিকল্পনায় যেতে হবে। এদিকে স্থগিত হওয়া গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে মঙ্গলবার এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকের পর একথা জানান ইইউ প্রতিনিধি দলের সদস্য মাইকেল লিডার। তিনি বলেন, 2 সপ্তাহের এই বাংলাদেশের সফরে নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছেন তারা। এখন পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তাতে বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেই মনে করছে ইইউ প্রতিনিধি দলটি। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ। সেক্ষেত্রে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করবে। এছাড়া প্রবাসী ভোটারদের ভোটদানে ইইউ এর সহায়তা চেয়েছে ইসি। Strongly interested in having credible elections in some time to come, and they are interested also in hearing about international comparative experiences in that regard. সব লেভেলেই একটাই কথা যে ওনারা কমিটমেন্ট আছে ফর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এটাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে এখন বাকিটুকু সময়ের ব্যাপার যেন এই জিনিসটা হয়। তিতুমির সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি সহ 7 দফা দাবিতে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেল 5টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে। অনশনের 20 ঘণ্টা পার হলেও দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, শিক্ষার্থীদের আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে? মিতা, আন্দোলনের তথ্য বলতে শিক্ষার্থীরা কিন্তু তিতুমির কলেজ অর্থাৎ তারা যেটি দাবি করছে যে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে, সেটি মূল দাবি তাদের। এছাড়াও এই দাবি সহ মোট 7টি দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন। এই মুহূর্তে আমরা যদি এখনকার পরিস্থিতি বলি তাহলে তাদের এই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ এটি একটি প্রধান সড়ক, সেখানে কিন্তু তারা নেমেছেন এবং তারা সেখানে আমরণ কর্মসূচি পালন করছেন। আপনি জানেন যে গতকাল বিকেল থেকেই কিন্তু 5 জন শিক্ষার্থী তাদের আমরণ কর্মসূচি, যেটা অনশন কর্মসূচি, সেটি শুরু করেছিল এবং এরপরে যখন তাদের এই আন্দোলন কর্তৃপক্ষ কর্ণপাত করেনি তখন তারা যেটি বলছে যে সেই কারণেই তারা এই প্রধান সড়কে নেমে এসেছেন এবং নেমে তারা তাদের এই কর্মসূচিটি এখানে পালন করছেন। আমরা জিজ্ঞেস করেছি যে এই ধরনের কর্মসূচি সাধারণত প্রধান সড়কে করলে সাধারণ মানুষ অর্থাৎ জনদুর্ভোগের পরিণত হয়, সেটি কেন? তখন তারা খুব পরিষ্কারভাবে বলেছেন যে বর্তমান সময়ে একটি কালচার হয়ে গেছে যে যদি জনদুর্ভোগ দেখানো না যায়, অর্থাৎ জনদুর্ভোগ হচ্ছে এটি যদি প্রমাণ করা না যায় তাহলে কোনো ধরনের আন্দোলন সফল হয় না বা তাদের দাবি দাওয়াও সরকার মেনে নেয় না। এইরকম একটি ধারণা থেকেই তারা আসলে এই প্রধান সড়কে নেমেছেন এবং তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি এবং অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই তাদের এই সড়ক অবরোধের কারণে কিন্তু অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ এই মহাখালী যাবার পথে, গুলশান থেকে মহাখালী যাওয়ার পথে যে প্রধান সড়কটি রয়েছে, এখানে
যানজটের সৃষ্টি হয়েছে, শত শত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই জনদুর্ভোগকে আসলে ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীরা বলছেন তারা যতক্ষণ না তাদের দাবি আদায় না হয় ততক্ষণ তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। মিতা, জানছিলাম তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের খবর। জুলাই আগস্টে গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত প্রসিকিউশনকে নির্দেশও দিয়েছেন। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও মাত্র 35 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়া হবে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি আমাদেরকে বলেছেন। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। শেখ হাসিনা সরকারের সময় নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের সময় শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। সকালে হাইকোর্ট এলাকায় জড়ো হন বিভিন্ন কারণে চাকরি হারানো পুলিশ সদস্যরা। এ সময় তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর বিগত সময় নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরি পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করেন আন্দোলনকারীরা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আন্দোলনে নামেন তারা। সড়কে অবস্থান করায় সচিবালয়, প্রেস ক্লাব, হাইকোর্ট এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। পুনর্বহলের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আন্দোলনের এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর আন্দোলনকারীরা আসলে কি বলতে চাইছেন? মিতা, বেলা 11টার দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যারা রয়েছেন তাদের একটি আন্দোলনকারী গ্রুপ তারা এসে এই শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হন এবং এখানে তারা অবস্থান শুরু করেন এবং এর পরবর্তীতে যাতে এই আন্দোলনকারীরা যাতে সচিবালয়ের সামনে না যেতে পারেন সেই জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের এক প্রান্তে রয়েছেন অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীরা এবং অপর প্রান্তে রয়েছেন পুলিশরা। তো যারা আন্দোলন করছেন তাদের দাবি যে বিগত বিভিন্ন সময়ে বিগত সরকার এবং তার আগের সরকারের সময়ও বিভিন্নভাবে যে সকল পুলিশ সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন এবং তারা বলছেন তারা মূলত চাকরিচ্যুত হয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং একই সাথে তুচ্ছ এবং মিথ্যা কিছু কারণবশত তাদেরকে আসলে সাসপেন্ড করা হয়েছে এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই সকল পুলিশ সদস্যদের দাবি তাদেরকে যেন অবিলম্বে এই সরকার পুনরায় চাকরিতে বহাল করেন এবং এই দাবি নিয়ে গত 8 আগস্ট তারা কিন্তু সড়কে নেমেছিলেন। তখনকার সময় তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অবিলম্বে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হবে, কিন্তু গত 6 মাসে তারা এই ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি দেখতে পাননি বলেই তারা আজকে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবেন। তো এর আগে বেলা 12টার দিকে এই আন্দোলনকারীদের একটি গ্রুপ তারা সচিবালয়ে প্রবেশ করেছেন। তারা সেখানে উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য এবং দাবিতে উপস্থাপনের জন্য তারা সেখানে গিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে বিগত সরকার আমলেই চাকরিচ্যুতরা এখানে আসেন তাই না, প্রায় আজ থেকে 20-22 বছর আগেও 25 বছর আগেও যারা চাকরি থেকে যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল বা চাকরি থেকে যাদেরকে বরখাস্ত যাদেরকে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই সকল পুলিশ সদস্য
সদস্যরাও কিন্তু আজকে এই আন্দোলনে তারা শরিক হয়েছেন এবং প্রত্যেকেরই দাবি হচ্ছে তাদেরকে আসলে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার ফলে তারা আসলে মানবেতর জীবনযাপন করেছেন। তো এখন পর্যন্ত এই ছিল শিক্ষা ভবন থেকে এই পুলিশ সদস্যদের যে অবস্থান কর্মসূচি সেটির সর্বশেষ খবর। মিতা। শিক্ষা ভবনের সামনে থেকে জানছিলাম চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলনের খবর। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদের অনুসারীরা। তাবলিগ জামাতের দুই গ্রুপের বিভিন্ন সময়ে সংঘর্ষের কারণে এবার নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে 160 একর জমির উপর নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান কানায় পূর্ণ। বিভিন্ন খিত্তায় ভাগ হয়ে তাবলিগ জামাতের মুসল্লিরা অবস্থান নিয়েছেন। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। কাল দেশের 41টি জেলায় এবং ঢাকার একাংশের সুরায়ে নিজামী তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নিজামী দ্বিতীয় ধাপ। অংশ নেবেন ঢাকার একাংশ সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। আমরা দিনের রাস্তায় চলতেছি, আল্লাহর পথে আছি, এই কারণে আসছি ইজতেমায়। আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করতে হবে এই জন্য আর কি এখানে আসা। দিন কেমন নিজের জিন্দগির মধ্যে আসতে পারে, পুরো উম্মতের মধ্যে ছড়তে পারে, পুরো বিশ্বের মধ্যে ছড়তে পারে, এই একটা মাকসাদ নিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট বিদেশি মেহমানরা। We come here to make effort on our iman, inshallah. প্রতিবারের ন্যায় এবারও ইজতেমা ময়দান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নেবেন ভারতের তাবলিগ মুরব্বী মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দেলভির অনুসারীরা। বিভিন্ন সময়ে দু গ্রুপের সংঘর্ষের কারণে এবার থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর থেকে নাসির আহমেদের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে 160 একর জমির উপর নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান কানায় পূর্ণ। বিভিন্ন খিত্তায় ভাগ হয়ে তাবলিগ জামাতের মুসল্লিরা অবস্থান নিয়েছেন। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। কাল দেশের 41টি জেলায় এবং ঢাকার একাংশের সুরায়ে নিজামী তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নিজামী দ্বিতীয় ধাপ। অংশ নেবেন ঢাকার একাংশ সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। আমরা দিনের রাস্তায় চলতেছি, আল্লাহর পথে আছি, এই কারণে আসছি ইজতেমায়। আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করতে হবে এই জন্য আর কি এখানে আসা। দিন কেমন নিজের জিন্দগির মধ্যে আসতে পারে, পুরো উম্মতের মধ্যে ছড়তে পারে, পুরো বিশ্বের মধ্যে ছড়তে পারে, এই একটা মাকসাদ নিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট বিদেশি মেহমানরা। We come here to make effort on our iman, inshallah. প্রতিবারের ন্যায় এবারও ইজতেমা ময়দান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নেবেন ভারতের তাবলিগ মুরব্বী মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত প্রসিকিউশনকে নির্দেশও দিয়েছেন। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও মাত্র 35 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি
অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অসন্তুষ্টির কোনো বিষয় নাই। কি প্রক্রিয়া হবে? এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি আমাদেরকে বলেছেন। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে, এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটার তালিকা আইন, প্রবাসীদের ভোট ও পর্যবেক্ষণ নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল জানিয়েছে, এদিকে মানুষের একটি বা গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে ইসির সাথে বৈঠক শেষে জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে কমিশনের 3য় বৈঠক অনুষ্ঠিত হয়। সিএসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের সংশোধন আনা প্রয়োজন। এছাড়া বেশ কিছু আইন পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতভেদ সৃষ্টির সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এছাড়া এনআইডি সংশোধন, চুক্তিভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারিশ, প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি ও সফটওয়্যার হালনাগাদ নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। এর আগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ভোটারদের ভেতর আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন তারা। By the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পঞ্চগড়ে ইজিবাইক চালক আল আমিন হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট। এর আগে পুলিশ সুজনের 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে সাবেক রেলমন্ত্রীকে আদালতে তোলার আগে নিরাপত্তা জোরদার করা হয়। 5 অগস্ট পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ইজিবাইক চালক আল আমিন। পরে তার লাশ গুম করা হয়। এই ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া 10 নভেম্বর সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দুদকের দায়ের করা মামলায় খুলনা 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে 8 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছে আদালত। সকালে ঢাকার স্পেশাল জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন। মিজানুর রহমান 2014 সালে খুলনা 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত সরকার আমলে দুদকের অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত 1,40,50,989 টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। গত 23 জানুয়ারি আদালতে এই মামলায় যুক্তিতর্ক শেষে আদালত মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। দরজায় কড়া নাড়ছে অমর 21শে বইমেলা।
আর মাত্র 2 দিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুরো দমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের পতনের পর এবারে বইমেলা আয়োজন করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর 21শে বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট 703টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। 2024-এর 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর 21শে বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত 16 বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসেবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হচ্ছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। রংপুরে জুলাই বিপ্লবে আহতদের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রংপুর জেলার আহত 172 জনকে 4 ক্যাটাগরিতে এ চেক বিতরণ করা হয়েছে। সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে রংপুর জেলার গুলিবিদ্ধ, অঙ্গহানি ও আহত 172 জনকে 4 ক্যাটাগরিতে 1,72 লাখ টাকার চেক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ কমিশনার মজিদ আলী, জুলাই ফাউন্ডেশনের সিইও মীর মাহবুব রহমান স্নিগ্ধ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফাউন্ডেশনের সদস্যরা। হবিগঞ্জে ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করার দাবিতে মানববন্ধন করেছেন নারীরা। দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের গোপনীয়তার অধিকার অক্ষুণ্ণ রেখেই ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি ও অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদান করা যায়। তাই নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পাবনাতেও একই দাবিতে মানববন্ধন করেছেন নারীরা। সীমান্তের গারো পাহাড় আর সাদামাটি, প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসীদের জীবনযাত্রার নানা দিক নিয়ে আকর্ষণীয় এক পর্যটক স্পট নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা। তবে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায়
অনেকটাই হতাশ এখানে আসা পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। মেঘালয়ের কোল ঘেঁষা দুর্গাপুর বিরিশিরি ভ্রমণে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে সীমান্তের সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন পর্যটকরা। ঘুরে বেড়াচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকাতে, আর দুই পাশ পাহাড় ঘেঁষা খরস্রোতার সোমেশ্বরীতে বালি ভরাট হয়ে চর পড়ে যাওয়ায় অল্প স্বচ্ছ পানিতে নেমেই আনন্দ উপভোগ করছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সী পর্যটকরা। অ্যাকচুয়ালি এই নদী, এই দুই পাশে পাহাড়, তারপর এই বালিচর আসলে খুবই অন্যরকম আর কি। এখানে নদীর জল অনেক শীতল, অনেক পাহাড় কাছে থেকে দেখা যাচ্ছে, আমরা অনেক উপভোগ করছি। সোমেশ্বরী নদীতে আমার অনেক ভালো লাগছে। যদি এখানে কেউ ঘুরতে না আসে তাহলে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। তবে এখানে পর্যটক ছাউনি, ওয়াশরুম এবং নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধার প্রয়োজন বলে জানান বেড়াতে আসা লোকজন। এখানে খাবারের কোনো ভালো একটা কোনো হোটেল নাই। পাবলিক টয়লেটের অভাবের কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে ভাই। রাস্তাটা একটু ভাঙা আছে অনেক, যেহেতু আমরা বাইকার, আমাদের জন্য অনেক কষ্ট হয়। জেলা প্রশাসক জানান পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সহ পর্যটকদের জন্য নেওয়া হবে নানা উদ্যোগ। এরকম যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে যে আমাদের দুর্গাপুর এবং নেত্রকোনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে, তাদেরকে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি। নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা একটি ট্যুরিস্ট পুলিশ গঠন করার জন্য আমাদের একটি কর্মশালা হবে, এটি মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। নেত্রকোনার বিরিশিরি পর্যটন এলাকায় যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা গেলে এখানকার পর্যটন স্পটে আরও অনেক পর্যটক সমাগম ঘটবে বলে জানান এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বুধবার প্রশাসন ভবনে কনফারেন্স রুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবের সাথে মতবিনিময়কালে তিনি আগ্রহের কথা জানান। হাই কমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ের শিক্ষা ও গবেষণা সমৃদ্ধকরণে সহযোগিতার আশ্বাস দেন পাক হাই কমিশনার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করেছে বিএনপি। বগুড়া শহরের বনানী মোড়ে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দুপুরে নওগাঁ শহরের মুক্তি মোড়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে পৌরসভার 5টি ওয়ার্ডে দোয়া মাহফিল এবং 2000 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও অসুস্থ বিএনপি কর্মীকে হাতে নগদ অর্থ তুলে দেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। Assalamu alaikum. Zawad Sharif here, welcoming you all to WIN News. You've just heard the Crown's main headlines, and let's move on to the details. Stringent security measures have been taken in around the Bishu Istema ground on the bank of the Turak River at Tongi at Ghazipur, marking the 58th congregation of Tabligh Jamaat beginning tomorrow to be held in 3 phases this year. The security arrangements at the Istema Maidan and its surrounding areas have been strengthened much more than before. Ghazipur Metropolitan Police Commissioner said this after inspecting the security arrangements at the Istema ground at Tongi. The security personnel are ready to strictly suppress any attempt or propaganda by any individual or interest group to disrupt the law and order over the Istema. পাঁচটি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি এবং প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরাটা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো।
The Election Commission has said the European Union has emphasized the need to restore voter confidence ahead of the discussion with the Election Commission in Dhaka. Visiting EU democracy expert Michael Lidor met the Chief Election Commissioner. Following the meeting, the EC's Senior Secretary and Lidor briefed the media. He noted that at all levels there is a shared commitment to be conducting free, fair and credible elections. The Commission has also sought suggestions on models for incorporating expatriate Bangladeshis into the voting system. We hear from many people that they are strongly interested in having credible elections in some time to come, and they are interested also in hearing about international comparative experiences in that regard. PNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir met Ambassador Tracy Ann Jacobson, chargé d'affaires at the U.S. Embassy in Dhaka, and discussed the country's latest political situation and the upcoming election. The meeting, which lasted for about an hour, began at 10 a.m. on Thursday and took place at Jacobson's residence. BNP Standing Committee member Amir Khosrow Mahmood Chaudhry and Organizing Secretary Shama Ubayat accompanied Fakhrul at the meeting. During the meeting, the country's current political situation, economic conditions, and BNP's views on the upcoming election were discussed. The National Crimes Tribunal today set 6 April for submitting the probe report in a genocide and crimes against humanity case filed over crimes committed in the Jatrabari area during the student-led July-August mass uprising. The three-member tribunal led by Justice Ghulam Murtuza Muzumdar passed the order granting a time plea filed by the prosecution. Meanwhile, the ICT also allowed two separate pleas filed by Prosecutor Gaji M.H. Tamim regarding the seizure of different documents. এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি আমাদেরকে বলেছেন। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে, এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। High Court Justice Shahid Nuruddin, who is currently being investigated by the Supreme Judicial Council, has resigned. He sent his resignation letter to the President through Chief Justice Syed Rifat Ahmed. Justice Nuruddin was the judge in the case filed over the 21st August grenade attack at 2004. Earlier, the Chief Justice placed 12 High Court judges appointed during the Hasina-led Awami League rule on leave. Justice Shahid Nuruddin was among the 12 judges. The High Court has fixed 5th of February to pronounce a verdict in a case filed over an attempt to kill Sheikh Hasina while she was an opposition leader in 1994. The bench by Justice Muhammad Mahbul Islam and Justice M.D. Hamidur Rahman today set the dead after hearing on the appeals made by the convicts in the case and the death reference by the state. During the hearing, Barrister Kaisar Kamal and Advocate Maksudullah represented the convicts. Hundreds of dismissed police officers along with their families today demonstrated near the Bangladesh Secretariat demanding their jobs back. They brought out a march from the Dhaka University area at around 11:30 a.m. and were stopped by police in front of the Shikha Bhavan adjacent to the Secretariat. Afterwards, at around 1 a.m., 5 representatives from the dismissed police officers entered the Secretariat to discuss their demands with the authorities concerned. Students of Government Titumir College staged a protest this morning, blocking the road in front of the college's main gate to demand its upgrade to a university. Police said students had blocked both sides of the road around 11:30 a.m. and the blockade remained in place as of 1 p.m. The protest, now in its second consecutive day, escalated after some students under Titumir Unity began a hunger strike yesterday afternoon to press home their 7 points demands. They say the government must accept the 7-point demands. If the demands are not met, the government will have to take their bodies. The National Board of Revenue has extended the deadline for submitting income tax returns to 16th of February. The Revenue Authority issued an order today extending the time for submission of income tax returns for both online e-return and offline filing of paper returns for all taxpayers except companies for the convenience of taxpayers. It also extended the deadline for companies to submit tax returns by 1 month till 16th of March.
উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। গেল 15 বছরের কার্যক্রম বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, তবে নিষিদ্ধ করা আইন ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলেও জানান উপদেষ্টা। বলেন, সরকার সকল প্রস্তুতি নিয়ে রাখলেও বিএনপি আরও সময় নেয়ায় জুলাই ঘোষণাপত্র দিতে দেরি হচ্ছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার সহ আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদান এবং সাংবাদিকদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সব মিলিয়ে 127 জনকে দেওয়া হয় আর্থিক সহায়তা। সেখানে রাখা বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সহ যে কোনো পেশাজীবীর মধ্য থেকে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হবার চেষ্টা করলে সরকার কঠোর হবে। আর গণহত্যার হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। প্রশ্ন ছিল দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের চিন্তা আছে কিনা। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। এ সময় সাংবাদিকরা জানতে চান নির্বাচন, জুলাই ঘোষণাপত্র দেয়া সহ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। রাজনৈতিক দলের সাথে কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও ঐক্য আছে এবং অভ্যুত্থানের প্রতিশ্রুতি পালনে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ তথ্য উপদেষ্টার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বলেছেন, সবাই এমন একটি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে যেখানে জনগণ সিদ্ধান্ত নিতে পারবে রাষ্ট্র পরিচালনা করবে কে। 4 জেলায় দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরায় এই কর্মশালা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সবার মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হলেও বড় দল হিসেবে দায়িত্ব বেশি বিএনপির। বলেন, রাষ্ট্র মেরামতের কারিগর হতে হবে দলের নেতাকর্মীদের। এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছে, যারাই বর্তমানে গত 2 মাস, 3 মাস, 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না।
মানুষের নিত্যদিনের সমস্যা জিইয়ে রেখে কোনো সংস্কার কার্যক্রমই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারলে ধীরে ধীরে সমাধান হবে সব সমস্যার। আপনি জনগণকে সুন্দর বলবেন, এই করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা? দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী শক্তি জোর করে ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। গত 15 বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে 5 তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছে। আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না, কিন্তু জানতাম স্বৈরাচার পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি, কারণ দেশ পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে বিএনপির হাত ধরেই সামনে ভালো কিছু হবে। এই জন্য ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন তবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা, আর 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। বিভিন্ন সময় দু গ্রুপের সংঘর্ষের কারণে এবার থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর থেকে নাসির আহমেদের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে 160 একর জমির উপর নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান কানায় পূর্ণ। বিভিন্ন খিত্তায় ভাগ হয়ে তাবলিগ জামাতের মুসল্লিরা অবস্থান নিয়েছেন। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে। কাল দেশের 41টি জেলায় এবং ঢাকার একাংশের সুরায়ে নিজামির তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন, যা শেষ হবে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নিজামির দ্বিতীয় ধাপ। অংশ নেবেন ঢাকার একাংশ সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। আমরা দিনের রাস্তায় চলতেছি, আল্লাহর পথে আছি, এই কারণে আসছি ইজতেমায়। আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করতে হবে এই জন্য আর কি এখানে আসা। দিন কেমন নিজের জিন্দগির মধ্যে আসতে পারে, পুরো উম্মতের মধ্যে ছড়তে পারে, পুরো বিশ্বের মধ্যে ছড়তে পারে, এই একটা মাকসাদ নিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট বিদেশি মেহমানরা। We come here to make effort on our iman, inshallah. প্রতিবারের ন্যায় এবারও ইজতেমা ময়দান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি এবং প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নেবেন ভারতের তাবলিগ মুরব্বী মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হওয়া 193 জনের বেশিরভাগ আবেদনকারী বাদ পড়তে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রমাণপত্র যাচাইয়ের পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। মুক্তিযোদ্ধার সন্তান না হলে কোটা সুবিধা পাচ্ছেন না। 193 জনের মধ্যে এখনও উপযুক্ত প্রমাণপত্র জমা দেননি 49 জন। তাদের জন্য 2 ফেব্রুয়ারি সবশেষ সময় বেঁধে দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নাজিবুর রহমানের রিপোর্ট। গত 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর নতুন করে সমালোচনার ঝড় বইতে থাকে কোটা পদ্ধতি নিয়ে। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে 37টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হন 5372 জন, এর মধ্যে 193 জনকে উত্তীর্ণ করা হয় মুক্তিযোদ্ধা কোটায়। তীব্র প্রতিবাদ ও সমালোচনার মধ্যেই তাদের ফলাফল সাময়িকভাবে স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে মুক্তিযোদ্ধা কোটার সপক্ষে প্রমাণপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয় তারা। নির্ধারিত সময়ের মধ্যে 144 জন প্রমাণ দিলেও অনুপস্থিত থাকেন 49 জন।
এ তালিকায় আছেন দেশের বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা। তাদের জন্য আগামী 2 ফেব্রুয়ারি প্রমাণপত্র জমা দেওয়ার নতুন সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন অনুপস্থিত থাকলে তাদের কোটার আবেদন বাতিল হবে বলে জানান চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা কমিটির সদস্য সচিব। 3 দিনে আমাদের 49 ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল। আমরা ওদেরকে আবার একটা নোটিশ দিয়েছি, আমাদের ওয়েবসাইটেও একটা নোটিশ দিয়েছে যে ওরা আগামী রবিবারে যেন, এটা আমাদের একটা ফাইনাল কল, রবিবারে আসবে। রবিবারে আসলে আমরা কাগজপত্র স্ক্রুটিনি করবো এবং আমরা ওখানে লিখে দিয়েছি যদি রবিবারের মধ্যে না আসে তাহলে তাদের কোটার দাবিদার যে তারা, এটা বাতিল হয়ে যাবে। প্রমাণ যাচাই বাছাই করে কোটা সুবিধা দেয়া হবে বলে জানান তিনি, যেখানে বাদ পড়বেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। শুধুমাত্র সন্তানদের জন্য 5% কোটা সংরক্ষিত। তাহলে আমরা এটা বের করার চেষ্টা করেছি যে সন্তান কারা, সন্তান ছাড়া অন্য কেউ, যেমন গ্র্যান্ড চিলড্রেন হতে পারে অথবা অন্য কোনো ধরনের পোষ্য কিনা, এই দুইটা গ্রুপকে আমরা আইডেন্টিফাই করছি। আর যারা অ্যাবসেন্ট ওরা সবাই আসলে আমরা টোটাল একটা সিনারিও বের করতে পারবো। যাচাই প্রক্রিয়া শেষে কোনো পদ শূন্য থাকলে মেধাক্রমের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক আয়তন এবং প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটার তালিকা আইন, প্রবাসীদের ভোট ও পর্যবেক্ষণ নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে ইসির সাথে বৈঠক শেষে জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিএসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের সংশোধন আনা প্রয়োজন। এছাড়া বেশ কিছু আইন পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতভেদ সৃষ্টির সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এছাড়া এনআইডি সংশোধন, চুক্তিভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারিশ, প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি ও সফটওয়্যার হালনাগাদ নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। এর আগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ভোটারদের ভেতর আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন তারা। বাংলাদেশ সফরকালে আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছি। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক নির্বাচনের বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড, বিশেষ করে নারী ফুটবলের 2টি ম্যাচ পরিচালনায় বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানানো হয়। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে তাদেরকে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থায় নিয়ে আসবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দিনাজপুর এবং জয়পুরহাট, যেখানে নারী ফুটবলের ম্যাচ আয়োজনে বাধা দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিতুমির সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে সড়কে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে। অনশনের ২০ ঘণ্টা পার হলেও দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে উঠছেন শিক্ষার্থীরা। পরে নিজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গুলশান মহাখালী সড়কে অনশন করে সড়ক আটকে রাখে তিতুমিরের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি বা আমাদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি, আমাদের নামের দাবি নিয়ে আমরা আজকে এখানে বসেছি। ওনারা বলেছি ভার্সিটি করে দিবে, তারপরে ওনারা কেন আমাদের 7 কলেজের সাথে যুক্ত করলো? এটাই হলো অর্থাৎ প্রশাসন দ্বিচারিতা করছে এখানে। আমরা যদি জনদুর্ভোগ না করি ওনারা সাড়া দেয় না, এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সরাসরি সেই খবর জানতে যাচ্ছি মহাখালীতে। সহকর্মী সাদরিনা খন্দকার রয়েছেন সেখানে। সাদরিনা, গুলশানের এখনকার পরিস্থিতি কি? আর আপনি যে তিতুমির কলেজের সামনে আছেন, শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে অনশন করছেন? আফসানা, আপনি জানেন যে মঙ্গলবার থেকে তারা পরীক্ষা এবং সকল ধরনের ক্লাসের কর্মসূচি বাদ দিয়ে বিক্ষোভ করা শুরু করেছে। আজকে দুপুর থেকে তারা বিক্ষোভ শুরু করেছে এবং বুধবার থেকে তারা আমরণ কর্মসূচি পালন করছে। সেই আমরণ কর্মসূচিটা এখন গণ অনশন কর্মসূচিতে রূপ নিয়েছে। তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এদিকে মহাখালী, গুলশান, বাড্ডা লিংক রোড পথ তারা অবরোধ করে রেখেছে। মানুষজনের প্রচুর কষ্ট হচ্ছে, তারপরও তারা এখন পর্যন্ত গাড়ি অবরোধ করে রেখেছে, গাড়ি যেতে দিচ্ছে না, মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল তাদের সাথে কথা বলার জন্য আসার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রতিনিধি দলটি আসেনি। আমরণ অনশন কর্মসূচিতে গতকাল বুধবার 2 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছিল। তখন তারা তাদের শিক্ষককে জানিয়েছে, তাদের প্রতিক্রিয়া না থাকায় তারা বলেছে যে আমরা এখন যতজন পারবো ততজন এখন অনশনে যোগদান করব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় না হবে এবং তাদের যে 7টি দফা রয়েছে, 7টি দাবি রয়েছে, সেটা না হবে তাদের এই রাজপথ ছাড়বেন না। দর্শক, আমরা তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সহকর্মীর কথা শুনছিলাম অনশনের সর্বশেষ খবর। দেশের আকাশে আজ কোথাও 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে আজ কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামীকাল পবিত্র রজব মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। আর তাই আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। দরজায় কড়া নাড়ছে অমর 21শে বইমেলা। আর মাত্র 2 দিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের মেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে।
দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের পতনের পর এবারের বইমেলা আয়োজন করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর 21 বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট 703টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। 2024-এর 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর 21 বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত 16 বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত প্রসিকিউশনকে নির্দেশও দিয়েছেন। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। তৃতীয় দফায় বাড়ানো হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 15 দিন বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি করদাতাদের 24-25 করবর্ষের জন্য রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বৃদ্ধি করে 16 মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে এনবিআর। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে তৃতীয়বারের মতো রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।